আগের ভিডিওটাতে আমরা নিউক্লিয়াসের ফার্স্ট পার্ট অর্থাৎ নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয় প্লাজম সম্পর্কে জেনে এসেছি, ঠিক আছে? তো একবার আমরা জিনিসটা একবার রিভাইজ করে নিই, তাহলে পরের পার্টে যেতে সুবিধা হবে। তো আমি কি বলেছিলাম যে কোষের একটা ইউক্যারিওটিক কোষের মধ্যে কে থাকে, একটা নিউক্লিয়াস থাকে, তাই তো? ধরা যাক এটা একটা নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের বাইরে থাকে নিউক্লিয়াসকে ঘিরে দুটো একক পর্দা। বাইরের পর্দাটাকে বলা হয় বহিঃপর্দা, এটাকে বলা হয় বহিঃপর্দা, আর ভেতরের পর্দাটাকে বলা হয় অন্তঃপর্দা, তাই তো? এবং মাঝখানে থাকে পেরি নিউক্লিয়ার অঞ্চল, যেটা কত বলেছিলাম 100 থেকে 150 অ্যামস্ট্রং পুরু হয়। আর এগুলো পুরু হয় হচ্ছে 75 থেকে 90 অ্যামস্ট্রং, ঠিক আছে? এবং এই বহিঃপর্দা অন্তঃপর্দা প্রোটিন লিপিড নিয়ে গঠিত। তাহলে এই বহিঃপর্দা আর অন্তঃপর্দা কী কী নিয়ে গঠিত? প্রোটিন, লিপিড আর প্রোটিন নিয়ে গঠিত হয়, ঠিক আছে? আর কি বলেছিলাম যে বহিঃপর্দার গায়ে অসংখ্য রাইবোজোম এবং কে থাকে, আরইআর থাকে, অর্থাৎ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম থাকে, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে আরইআর, আর কিছু রাইবোজোমও এর গায়ে থাকে। তো এগুলো হচ্ছে রাইবোজোম। আর আরইআরও থাকছে বহিঃপর্দার গায়ে। আর কি বলেছিলাম যে বহিঃপর্দায় অসংখ্য ছিদ্র থাকে, এই ছিদ্রগুলোকে বলা হয় নিউক্লিয়ার পোর। এগুলোকে বলা হয় নিউক্লিয়ার পোর বা নিউক্লিয় ছিদ্র, নিউক্লিয়ার পোর। আর এই ছিদ্রগুলো একটা ঢাকনা দিয়ে ঢাকা থাকে, প্রোটিন ঢাকনা, যেটাকে বলা হয় অ্যানুলাস। অ্যানুলাস প্রোটিন দ্বারা এই পোরগুলো ঢাকা থাকে, ঠিক আছে? এটা হলো। আর কি বলেছিলাম যে এখানে একটা প্রোটিন থাকে, প্রোটিন ম্যাটেরিয়াল, যেটার নাম বলেছিলাম নিউক্লিওপ্লাজমিন, ঠিক আছে? যেটা কি করে, পদার্থের আদান প্রদানে হেল্প করে। তাহলে এরকম টাইপের কিছু প্রোটিন থাকে বহিঃপর্দার গায়ে, সেই প্রোটিনটাকে বলেছিলাম নিউক্লিওপ্লাজমিন প্রোটিন। এই প্রোটিনগুলোর নাম হচ্ছে নিউক্লিওপ্লাজমিন প্রোটিন। তাহলে এই প্রোটিনটার নাম হচ্ছে নিউক্লিওপ্লাজমিন প্রোটিন। এবং এটাও বলেছিলাম যে অন্তঃপর্দাটা ভেতরে একটা প্রোটিন তন্তুর সাথে বা লেয়ারের সাথে যুক্ত থাকে, সেটাকে বলা হয় নিউক্লিয়ার ল্যামিনা। বলেছিলাম নিউক্লিয়ার ল্যামিনা। এগুলো হচ্ছে নিউক্লিয়ার ল্যামিনা, ঠিক আছে? নিউক্লিয়ার ল্যামিনা। ঠিক আছে? যেটা হচ্ছে একটা অন্তঃপর্দার সাথে একটা যুক্ত প্রোটিন তন্তু বা লেয়ার, ঠিক আছে? যেটাকে বলা হয় হানিকোম লেয়ারও বলা হয়। এটাকে নিউক্লিয়ার ল্যামিনাটাকে বলা হয় হানিকোম লেয়ারও বলা হয়। আচ্ছা, তাহলে নিউক্লিয় পর্দা সম্পর্কে একটা আইডিয়া আমরা পেয়ে গেছি। বহিঃপর্দা, অন্তঃপর্দা, পেরিনিউক্লিয়ার অঞ্চল, হ্যান ত্যান যেগুলো ছিল সব বলে দিয়েছি, ঠিক আছে? আর কিছু বাকি নেই। এরপর আমি বললাম যে নিউক্লিয় পর্দার ভেতরে, ঠিক আছে, কে থাকে, একটা অর্ধ স্বচ্ছ অর্ধ তরল পদার্থ থাকে, যেটাকে বলে নিউক্লিওপ্লাজম। এর মধ্যে কি কি থাকে? বিভিন্ন টাইপের এনজাইমস থাকে, কোএনজাইমস থাকে, ডিএনএ, আরএনএ এসব থাকে। এনজাইমসের নাম কি বলেছিলাম? ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ, রাইবোনিউক্লিয়েস, ফসফেটেজ, ঠিক আছে? এছাড়া বিভিন্ন টাইপের খনিজ পদার্থ যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এইসব থাকে, ঠিক আছে? তাহলে এটা ভেতরে থাকে হচ্ছে নিউক্লিয় প্লাজম, অর্থাৎ অন্তঃপর্দার ভেতরে এই জায়গাটায় থাকে নিউক্লিয় প্লাজম। আর এই নিউক্লিয় প্লাজমের মধ্যে থাকে কে? এই নিউক্লিয় প্লাজমের মধ্যে থাকে এরকম জালক কিছু, ঠিক আছে? সেটা নিয়ে আজকে আলোচনা করব। এই জালকটাকে বলা হয় নিউক্লিয় জালক। কি বলা হয়? নিউক্লিয় জালক, যাকে আর একটা বলা যায় নিউক্লিয়ার ক্রোমাটিন জালক, ঠিক আছে? বা নিউক্লিয় জালক বা নিউক্লিয়ার রেটিকিউলাম, ঠিক আছে? নিউক্লিয়ার
রেটিকিউলাম। তো শুরু করি নিউক্লিয়ার রেটিকিউলাম বা নিউক্লিয় জালক সম্পর্কে। প্রথমে জানতে হয় নিউক্লিয় জালকটা কী প্রোটিন দিয়ে তৈরি। প্রোটিনটার নাম হচ্ছে নিউক্লিয় প্রোটিন দ্বারা এই নিউক্লিয়ার জালকটা তৈরি। তাহলে নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত, ঠিক আছে, নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত সূক্ষ্ম সূত্রাকার অংশগুলো যখন পরস্পর মিলিত হয়ে একটি জালক সৃষ্টি করে সেটাকে নিউক্লিয় জালক বলে। ঠিক আছে, তাহলে নিউক্লিয়ার রেটিকিউলাম বা নিউক্লিয় জালক নিয়ে আলোচনা করি। কি বলছে এটা? নিউক্লিয় জালকটা মেনলি নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত। তাহলে এটা কি দিয়ে গঠিত? নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত। একটা সূত্রাকার অংশগুলো, সূত্রাকার অংশ নিউক্লিয়াসের মধ্যে যেগুলো একত্রে মিলিত হয়ে কি গঠন করছে? জালক গঠন করছে। ঠিক আছে, সেটাই হচ্ছে নিউক্লিয় জালক। ঠিক আছে, তাহলে একটা নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় জালকটা আছে কোথায়? আছে নিউক্লিয় প্লাজমে আছে। তাহলে আমরা এইভাবে ডেফিনেশন বলতে পারি নিউক্লিয় জালকে, যে নিউক্লিয়াসের নিউক্লিয় প্লাজমে নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত যে সূত্রাকার অংশগুলো পেঁচিয়ে পেঁচিয়ে জালক গঠন করে, ঠিক আছে, সেটাকেই বলা হচ্ছে নিউক্লিয় জালক। তাহলে আরেকবার বলছি, নিউক্লিয়াসের নিউক্লিয় প্লাজমে নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত যে সূত্রাকার অংশগুলি পরস্পর পেঁচিয়ে যে জালক গঠন করে সেটাকেই নিউক্লিয় জালক বলে। ঠিক আছে, এবার ধরা যাক একটা নিউক্লিয়াস আঁকি আমরা আগে। দুটো পর্দা বাইরে আছে, ঠিক আছে, আমরা জানি ভেতরে থাকে নিউক্লিওলাস, একটা ঘন গোলাকার অংশ, সেটা পরে নিউক্লিয় জালকের পরে পড়ছি। তো এর ভেতরে কে থাকে? নিউক্লিয় জালক থাকে। ঠিক আছে, তো এই নিউক্লিয় জালকটা কি? নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত সূত্রাকার অংশ, সেগুলো পেঁচিয়ে পেঁচিয়ে জালক গঠন করছে। ঠিক আছে, এইটুকুই তো, ইজি জিনিস। এবার আমরা যদি নিউক্লিয় জালকটাকে খুব ভালো করে দেখি তো দেখব, এই যে আমরা আগে জালকটাকে আগে ছবিটা কমপ্লিট করি, দেখব এরকম টাইপের দেখব। ঠিক আছে, তো এবার আমরা ছবিটা দেখি ভালো করে। দেখতে পাচ্ছি যে কিছু পাতলা পাতলা অংশ দেখা যাচ্ছে, অর্থাৎ সরু সরু অংশ দেখা যাচ্ছে, কিন্তু এই জায়গাটায় যে কালো করে যেটা ছবিটাকে করলাম আমি, এই জায়গাটা কেমন যেন ডিপ ডিপ লাগছে, তাই তো জায়গাটা। ঠিক আছে, অর্থাৎ নিউক্লিয় জালকের মধ্যে দু রকমের ব্যাপার আমরা দেখতে পাচ্ছি। একটা পাতলা পাতলা সরু সুতোর মতো নীলগুলো, আর একটা হচ্ছে কালোটা হচ্ছে খুব ঘন সন্নিবিশিষ্টভাবে কী বলো থিক ব্যাপার আছে, তাই তো। তো এই যে পাতলা পাতলা জিনিসগুলো, ঠিক আছে, এইটাকে বলা হয় ইউক্রোমাটিন, আর এই যে ঘন অংশটা সেটাকে বলা হয় হেটেরোক্রোমাটিন। ঠিক আছে, তাহলে নিউক্লিয় জালক মেনলি টু টাইপসের হয়। ঠিক আছে, এবং এই ইউক্রোমাটিন আর হেটেরোক্রোমাটিন জিনিসটা মেনলি এটা রঞ্জক ধর্মের উপর, মানে এদের একটা নিউক্লিয়াসকে যখন একটা স্টেন করব বা রঞ্জিত করব, তার এই ক্রোমাটিন জালকের কোনগুলোর রঞ্জিত ধর্ম বেশি আর কোনটার রঞ্জিত ধর্ম কম, সেটার উপর ভিত্তি করে নিউক্লিয় জালককে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইউক্রোমাটিন, একটা হচ্ছে হেটেরোক্রোমাটিন। তো জিনিসটাকে বুঝিয়ে আমরা, একটা হচ্ছে ইউক্রোমাটিন। আচ্ছা, আমরা নীল দিয়ে এঁকেছি বলে ইউক্রোমাটিনটাকে নীল দিয়ে লিখলাম। ঠিক আছে, আর কালো দিয়ে যখন এঁকেছি এটাকে, তখন এটাকে কালো দিয়ে লিখি, তাহলে বোঝা যাবে হেটেরোক্রোমাটিন। তাহলে এটা হচ্ছে ইউক্রোমাটিন, আর ঘন কালো অংশটা হচ্ছে হেটেরোক্রোমাটিন। ঠিক আছে, এই ছবিটা থেকে তাহলে আমরা দুটো জিনিস বুঝতে পারলাম, যে ইউক্রোমাটিনটা মানে আনওয়াইন্ড ফর্মে থাকে। ঠিক আছে, মানে হালকা হালকা প্যাঁচানো অবস্থায় থাকে। ঠিক আছে, এবং সব থেকে বেশি প্যাঁচানো থাকে কে? হেটেরোক্রোমাটিন। এবং এটাও জানলাম যে এখানে ইউক্রোমাটিনে মানে জালকটা ঘন সন্নিবিশিষ্টভাবে থাকে না। ঠিক আছে, কিন্তু হেটেরোক্রোমাটিনে জালকটা খুব ঘন সন্নিবিশিষ্ট হয়ে খুব
ঠিক হয় জিনিসটা, ব্যাপারটা ঠিক আছে, ক্রোমাটিন জারকটা খুব ঠিক হয়। এবং এটাও আমরা বলতে পারি যে এখানে যতটা ডিএনএর পরিমাণ থাকে, অর্থাৎ ইউক্রোমাটিনে যতটা ডিএনএর পরিমাণ থাকে, বা ডিএনএর পরিমাণ আমরা কী দিয়ে বিচার করি, একটা ডিএনএ মানে হচ্ছে তার মধ্যে কত জোড়া নিউক্লিওটাইড আছে, তাই তো? এবার যদি বেশি নিউক্লিওটাইড পেয়ার্স থাকে তার মানে তার মধ্যে ডিএনএর পরিমাণটা বেশি আছে। মানে কি, একটুখানি দেখি ছবিটা। ডিএনএ মানে এরকম হয়। এবার এই ডিএনএর মধ্যেই থাকে তো নিউক্লিওটাইড পেয়ার, মানে এ টি জি সি এরকম টাইপের থাকে তো, সরি একটু ভুল রাখলাম, এ টি এখানে হবে, টি এখানে জি হবে, এখানে সি হবে, তো এরকম টাইপের নিউক্লিওটাইড পেয়ার থাকে। তো আমরা কি বলবো যে নিউক্লিওটাইড পেয়ার যেখানে বেশি থাকবে সেখানে ডিএনএ পরিমাণটা বেশি হবে, আর যেখানে নিউক্লিওটাইডের পেয়ারটা কম হবে সেখানে ডিএনএ পরিমাণটা কম হবে। তো হেটেরোক্রোমাটিনে ডিএনএর পরিমাণটা বা নিউক্লিওটাইডের পরিমাণটা বেশি হয়, ইউক্রোমাটিনে অপেক্ষাকৃত কম হয় ডিএনএর পরিমাণটা, কারণ জিনিসটা তো ঘন সন্নিবিষ্ট হয়ে মানে পরস্পর মিশে 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 এক হয়ে গেছে। একটা উদাহরণ দিয়ে যদি আমি বলি ব্যাপারটা তাহলে বোঝা যাবে, যে ধরে নিই এটা একটা ক্রোমাটিন জালক আছে, ঠিক আছে? এই ক্রোমাটিন জালকে ধরা যাক 1000 নিউক্লিওটাইড রয়েছে। তো 1000 নিউক্লিওটাইড পেয়ার রয়েছে, মানে 1000টা নিউক্লিওটাইড রয়েছে। ধরা যাক এটা 250, এটা 250, এটা 250, আর এটা 250, ঠিক আছে? তাহলে 250, 500, 750, 1000, 1000 নিউক্লিওটাইড রয়েছে, ঠিক আছে? এবার দেখা গেল এইটুকু অংশটা ইউক্রোমাটিন অঞ্চল, ঠিক আছে? তাহলে ইউক্রোমাটিনে কটা নিউক্লিওটাইড রয়েছে? 250টা নিউক্লিওটাইড রয়েছে। আর বাকি অংশটা, এই টোটাল অংশটা হচ্ছে হেটেরোক্রোমাটিন, ঠিক আছে? তাহলে এইটুকু হচ্ছে ইউক্রোমাটিন 250টা নিউক্লিওটাইড, আর 750 নিউক্লিওটাইড হচ্ছে হেটেরোক্রোমাটিন। তাহলে এখানে ডিএনএ পরিমাণটা বেশি হবে, কিন্তু এইগুলো যে ঘন সন্নিবিষ্ট অবস্থায় 250 এরকম করে একটু ছোটো জায়গার মধ্যে থেকে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই 750টা এরকমভাবে না থেকে হয়তো খুব ঘন সন্নিবিষ্ট হয়ে এখানেই থেকে গেল, ঠিক আছে? খুব ঠিক হয়ে এখানেই থেকে গেল, ঠিক আছে? তার মানে এখানেই 750টা রয়েছে, ঠিক আছে? তাহলে নিউক্লিওটাইডের বিচারে দেখা যায় হেটেরোক্রোমাটিনে বেশি সংখ্যক নিউক্লিওটাইড থাকে, ঠিক আছে? এইভাবেই বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে ইউক্রোমাটিন আর হেটেরোক্রোমাটিন কয়েকটা পয়েন্ট আমাদের জেনে রাখতে হবে। তো এই ছবি দেখে বোঝা যাচ্ছে যে একটা ধরা যাক কোষ, ঠিক আছে? একটা কোষ বিভাজন দশায় যাওয়ার আগে সেটা কি দশায় থাকে? ইন্টারফেস দশায় থাকে, ঠিক আছে? তাহলে ইন্টারফেস, আর একটা তারপর ইন্টারফেসের পর আসে বিভাজন দশা। ইউক্রোমাটিনটা ইন্টারফেস দশায়, এটা ধরা যাক কোষটা ইন্টারফেস দশায় আছে, ঠিক আছে? তো ইন্টারফেস দশায় ইউক্রোমাটিনটা হালকা রঞ্জকে রঞ্জিত হয়, অর্থাৎ ইন্টারফেসে ইউক্রোমাটিনটা হালকা হয়ে থাকে রঙটা, ঠিক আছে? কিন্তু হেটেরোক্রোমাটিনটা এটাও তো ইন্টারফেসেই আছে, কিন্তু এটা গাঢ় অবস্থায় আছে, আমরা দেখতে পাচ্ছি গাঢ় অবস্থাতেই আছে, ঠিক আছে? বিভাজন দশাতে ইউক্রোমাটিনটা প্যাঁচাতে 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 ঠিক হয়ে যায়, তাই জন্য এটা বিভাজন দশায় গাঢ় হয়ে যায়। আর এর মধ্যে কোনো পরিবর্তন হয় না, কারণ এটা তো ঠিকই আছে, এটা পেঁচিয়ে পেঁচিয়েই তো আছে, তাহলে এটাও গাঢ়ই হয়ে থাকবে, ঠিক আছে? স্টেনে। এই কয়েকটা জিনিস আমরা জানলাম। আচ্ছা, তাহলে একটা বেসিক জিনিস আমরা জানলাম, এইটুকুই মনে রাখতে হবে আমাদের, যে ইন্টারফেজে ইউক্রোমাটিনটা হালকা রঞ্জকে রঞ্জিত হয়, হেটেরোক্রোমাটিনটা গাঢ় রঞ্জকে রঞ্জিত হয়। বিভাজন দশায় ইউক্রোমাটিনটা গাঢ় রঞ্জকে রঞ্জিত হয়, হেটেরোক্রোমাটিনটা যেহেতু থাকেই গাঢ় রঞ্জকে রঞ্জিত, সেহেতু গাঢ় রঞ্জকে রঞ্জিতই থাকবে, ঠিক আছে? এবার আরেকটা জিনিস জানতে হবে আমাদেরকে, মনে রাখতে হবে যে ইউক্রোমাটিন মানে হচ্ছে অ্যাক্টিভ পার্ট অফ ক্রোমাটিন জালক। এটা হচ্ছে অ্যাক্টিভ পার্ট, মানে সক্রিয়, ঠিক আছে? এভাবে মনে রাখবো, এটা অ্যাক্টিভ, ইউক্রোমাটিন মানে হচ্ছে অ্যাক্টিভ, আর হেটেরোক্রোমাটিক মানে হচ্ছে ইনঅ্যাক্টিভ পার্ট, নিষ্ক্রিয় পার্ট, ঠিক আছে? এবার আরেকটা জিনিস মনে রাখবো, যে ইউক্রোমাটিন মানে হচ্ছে এখানে জেনিক ম্যাটেরিয়ালস থাকবে, জেনিক ম্যাটেরিয়ালস থাকবে, হ্যাঁ? আর হেটেরোক্রোমাটিন মানে এখানে মনে রাখবো নন জেনিক, অর্থাৎ এখানে কোনো জিন্স থাকবে না, আর ইউক্রোমাটিনেই জিন্সগুলো থাকবে। তাহলে ইউক্রোমাটিন সম্পর্কে আরও দুটো জিনিস জানলাম, ঠিক আছে? রঞ্জক ছাড়া, এই কালার কোন রঞ্জকে রঞ্জিত হবে এইটা ছাড়া আমরা জানলাম যে ইউক্রোমাটিন মানে হচ্ছে অ্যাক্টিভ পার্ট অফ ক্রোমাটিন জালক, এবং এটার মধ্যে জেনিক ম্যাটেরিয়ালস থাকে। আর হেটেরোক্রোমাটিন মানে হচ্ছে ইনঅ্যাক্টিভ পার্ট অফ
ক্রোমাটিন জালক এবং এতে নন জেনিক থাকে, ঠিক আছে। এবার যখন এখানে জিন থাকবে, এখানে জিন থাকবে না, তার মানে এখানে ক্রসিং ওভার হবে মিউটেশনের টাইমে, ঠিক আছে। আমরা জানি যে মিওসিস বিভাজনে, ঠিক আছে, মিউটেশন না, মিওসিস বিভাজনের সময়, মিওসিস ডিভিশনের সময় ক্রসিং ওভারটা হয়। তো দুটো নন সিস্টার হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে তো ক্রসিং ওভার হয়, মানে জিনের আদান প্রদান হয়, ঠিক আছে। তো এই জিনের আদান প্রদানটা, তাহলে এখানে জিন থাকে ইউক্রোমাটিন অঞ্চলে, হেটেরোক্রোমাটিন অঞ্চলে তো কোনো জিন থাকে না, সেহেতু ক্রসিং ওভারটা ইউক্রোমাটিন অঞ্চলেই হবে, হেটেরোক্রোমাটিনে হবে না। তাহলে এখানে হবে ক্রসিং ওভার, তাহলে এই অঞ্চলে ইউক্রোমাটিন অঞ্চলেই হবে ক্রসিং ওভার, এখানে হবে না ক্রসিং ওভার হেটেরোক্রোমাটিনে, কারণ এখানে কোনো জেনিক ম্যাটেরিয়ালস থাকে না। এছাড়া হচ্ছে ইনঅ্যাক্টিভ পার্ট অফ ক্রোমাটিন চালক, ঠিক আছে। তাহলে আমরা কতগুলো জিনিস জানলাম, যে ইউক্রোমাটিন ইন্টারফেসে হালকা রঞ্জকে রঞ্জিত হয়, বিভাজন দশে গাঢ় রঞ্জকে রঞ্জিত হয়, ছবিটা দেখে বুঝতে পারছি। হেটেরোক্রোমাটিনটা ইন্টারফেসে গাঢ় রঞ্জকে রঞ্জিত হয়, এই যে এই জায়গাটায়, এবং বিভাজন দশাতেও গাঢ় রঞ্জকে রঞ্জিত হয়। ইউক্রোমাটিনে জেনিক ম্যাটেরিয়ালস থাকে এবং অ্যাক্টিভ পার্ট অফ ক্রোমাটিন জালক, সেটার জন্য এখানে ক্রসিং ওভার হয়। হেটেরোক্রোমাটিনে তিনটা ইনঅ্যাক্টিভ এবং এর মধ্যে নন জেনিক ম্যাটেরিয়ালস হয়, কোনো জিন থাকে না, তাই জন্য ক্রসিং ওভার হয় না, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখলাম যে ইউক্রোমাটিনটা সেল নিউক্লিয়াসের সেন্টারের দিকে থাকে এবং হেটেরোক্রোমাটিনটা একদম পরিধির দিকে থাকে। কেন? কারণ যখন আমরা পড়বো পরবর্তীকালে, যখন 11-12-এ উঠবো, তখন দেখব যে ডিএনএ থেকে এমআরএনএ সৃষ্টি হয় কোন পদ্ধতিতে? ট্রান্সক্রিপশন পদ্ধতিতে। সেই ট্রান্সক্রিপশন পদ্ধতিতে কি হয়, একটা এনজাইম আছে আরএনএ পলিমারেজ, সেটা ভেতরে প্রবেশ করে, ঠিক আছে, ভেতরে প্রবেশ করে এই ডিএনএ থেকে এমআরএনএ সৃষ্টি করে, ঠিক আছে। তো এই আরএনএ পলিমারেজ এবং বিভিন্ন টাইপের ট্রান্সক্রিপশন ফ্যাক্টর যখন নিউক্লিয়াসের মধ্যে প্রবেশ করে, তখন তারা ভেতরের দিকে যায়। ভেতরের দিকে গিয়ে এরা ইউক্রোমাটিনের জেনিক ম্যাটেরিয়ালসের সাথে ইন্টারঅ্যাক্ট করে, ঠিক আছে। আর এগুলো হেটেরোক্রোমাটিনগুলো ইনঅ্যাক্টিভ পার্ট, সেগুলো তাই পরিধির দিকে থাকে, যাতে আরএনএ পলিমারেজটা এদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে না, তাই তো, যাতে ইন্টারঅ্যাক্ট না করতে পারে, সেহেতু এরা পরিধির দিকে থাকে। এটা আমরা এরকমভাবে বুঝতে পারি, ঠিক আছে। আমাদের ঘরের দরজা দিয়ে আমরা ঘরের দরজা দিয়ে আমরা সোজা ঢুকে ঘরের মিডিলে চলে যাই। এবার কোনো লোক যদি দেওয়ালের দিকে থাকে মুখ করে, তো আমরা তাকে দেখতে পাই না, একদম সোজাসুজি আমরা ঘরের মধ্যে ঢুকে যাই, তাই তো, ঘরের মিডিলে চলে যায়। এবার কে দেওয়ালের দিকে একদম ঘেঁষে দাঁড়িয়ে আছে, সেটা তো আমরা দেখতে পাই না। ঠিক তেমনি আরএনএ পলিমারেজ বা আদার্স ট্রান্সক্রিপশন ফ্যাক্টরগুলো যখন প্রবেশ করে, তারা একদম সেন্টারের দিকে চলে যায়। তাই পরিধির দিকে যে হেটেরোক্রোমাটিন আছে, তাদের নজর পড়ে না সেই দিকে। এমনি তো নজর পড়লেও কিছু ব্যাপার না, কারণ কি হবে, তাদের কাছে তো কোনো জেনিক ম্যাটেরিয়ালস থাকে না, তো সেখানে তো ডিএনএ ফিএনএ কী বলবো, তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করে না, তাই তো। তো তারা পরিধির দিকে তার জন্যই অবস্থান করে, ঠিক আছে। তো ইউক্রোমাটিন আর হেটেরোক্রোমাটিন বিষয়টা এটাই দাঁড়াচ্ছে, ঠিক আছে। এবার আমরা বেসিক জিনিসটা জেনে গেলাম, আর একবার বলছি, কারণ এই জিনিসটা খুব কনফিউজিং এবং পরীক্ষার সময় প্রায় ভুল হয়। তাহলে ইউক্রোমাটিন ছবিটা মনে রাখলে, এই ছবিটা মনে রাখলে আমরা বলে দিতে পারবো। দেখি ছবিটা দেখে আমরা বলি যে এই যে পাতলা পাতলা অংশটা, ধরা যাক এটা কোষটা আমি বললাম যে এটা ইন্টারফেস দশাতেই রয়েছে। তাহলে ইন্টারফেস দশাতে ফার্স্টে আমরা মনে রাখবো ইউক্রোমাটিন মানে হচ্ছে অ্যাক্টিভ পার্ট, এর মধ্যে জেনিক ম্যাটেরিয়ালস থাকে। হেটেরোক্রোমাটিন মানে হচ্ছে ইনঅ্যাক্টিভ পার্ট, এতে কোনো জেনিক ম্যাটেরিয়ালস থাকে না, ঠিক আছে। এবার এটাকে আমরা ইন্টারফেস দশায় রয়েছে এমন একটা কোষ ভেবে নিই। এবার ইন্টারফেস দশায় এটা হালকা রঞ্জকে রঞ্জিত, এটা গাঢ় রঞ্জকে রঞ্জিত। এবার যখন বিভাজন দশায় আসবে কোষটা, ইউক্রোমাটিনটা নিজেদের মধ্যে পেঁচিয়ে গাঢ় রঞ্জকে রঞ্জিত হবে, আর এটা গাঢ় রঞ্জকে রঞ্জিত থাকবে। এবার এখানে যেহেতু জেনিক ম্যাটেরিয়ালস থাকে, সেহেতু এটার মধ্যে ক্রসিং ওভার হবে, অর্থাৎ ইউক্রোমাটিন অঞ্চলে। হেটেরোক্রোমাটিন অঞ্চলে কোনো ক্রসিং ওভার হবে না, কারণ জেনিক ম্যাটেরিয়ালস থাকে না, আর জেনিক ম্যাটেরিয়াল না থাকলে জিনের আদান প্রদান ঘটবে কী করে, সেহেতু ইউক্রোমাটিনে ক্রসিং ওভার হবে, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। এবার হেটেরোক্রোমাটিনের দুটো টাইপস আছে, ফ্যাকাল্টেটিভ আর কনস্টিটিউটিভ, ঠিক আছে। কনস্টিটিউটিভ হেটেরোক্রোমাটিন আর ফ্যাকাল্টেটিভ হেটেরোক্রোমাটিন, এই বিষয়টা সম্পর্কে জানবো। তো এই সাইডটা মিটিয়ে দিচ্ছে। হেটেরোক্রোমাটিন টু টাইপসের, কনস্টিটিউটিভ আর ফ্যাকাল্টেটিভ।
আমরা হেটেরোক্রোমাটিন হতে গেলে দুটো জিনিস বললাম, ঠিক আছে, মানে একটা ক্রোমাটিন জালক, ঠিক আছে, সেটা হেটেরোক্রোমাটিন হবে না ইউক্রোমাটিন হবে, কিসের উপর ডিপেন্ড করে? দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। আগে মনে রাখি ফ্যাক্টরটা কী কী। কী বললাম? যে জেনিক ম্যাটেরিয়ালস থাকবে কি থাকবে না, এবং সেটা অ্যাক্টিভ পার্ট হবে না ইনঅ্যাক্টিভ পার্ট হবে, অথবা সেটা পাতলা হালকা হবে না ঘন সন্নিবিষ্ট, মানে আনওয়াইন্ড ফর্মে থাকবে না ওয়াইন্ডিং ফর্মে। আনওয়াইন্ড মানে হচ্ছে যেটা অকুণ্ডলীকৃত অবস্থা, ঠিক আছে, অকুণ্ডলীকৃত অবস্থা এবং কুণ্ডলীকৃত অবস্থা। শব্দটা কঠিন, তাই আনওয়াইন্ড আর ওয়াইন্ড মনে রাখাটা ইজি, তাই তো? হ্যাঁ, তো আমি কিন্তু আনওয়াইন্ড আর ওয়াইন্ডই বলছি যাতে শব্দটা উচ্চারণ করতে সুবিধা হয়। কুণ্ডলীকৃত আর অকুণ্ডলীকৃত বলাটা একটু অপেক্ষাকৃত জীবের কি বলবো, জীবের উপর এক্সারসাইজটা বেশি হয়, তাই আনওয়াইন্ড আর ওয়াইন্ড বলাটাই মনে হয় শ্রেয়। হেটেরোক্রোমাটিন দু টাইপসের। আমরা জানি ক্রোমাটিন জালক হয় দু রকমের, ইউক্রোমাটিন আর হেটেরোক্রোমাটিন। হেটেরোক্রোমাটিন হচ্ছে দু রকমের, একটা হচ্ছে কনস্টিটিউটিভ আর একটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ হেটেরোক্রোমাটিন। আচ্ছা, হেটেরোক্রোমাটিন হওয়ার জন্য কি বলেছিলাম যে দুটো জিনিস, একটা হচ্ছে খুব খুব ডেন্সলি প্যাকড হতে হবে সেটা, অর্থাৎ খুব প্যাঁচালো হতে হবে, অর্থাৎ খুব কুণ্ডলীকৃত হতে হবে, মানে ডেন্সলি প্যাকড হতে হবে ক্রোমাটিন জালকটাকে, ঠিক আছে। এবং বলেছিলাম এখানে নন জেনিক পার্ট, মানে কোনো জিন থাকবে না, নন জেনিক হবে। তাহলে এটা হচ্ছে হেটেরোক্রোমাটিন হওয়ার শর্ত, খুব কুণ্ডলীকৃত হতে হবে এবং নন জেনিক পার্ট অফ ক্রোমাটিন জালক, অর্থাৎ এখানে কোনো জিন্স থাকবে না, তাই তো? এবার কনস্টিটিউটিভের ক্ষেত্রে এটা ঠিক, অর্থাৎ এটা কনস্টিটিউটিভ হেটেরোক্রোমাটিনের ক্ষেত্রে এটা ঠিক হবে, অর্থাৎ এটা খুব ডেন্সলি প্যাকড হবে, অর্থাৎ খুব কুণ্ডলীকৃত হবে এবং এতে কোনো জিন থাকবে না। এটা ফলো করছে কনস্টিটিউটিভ হেটেরোক্রোমাটিন, অর্থাৎ হেটেরোক্রোমাটিনের যেসব বৈশিষ্ট্য সেটা হচ্ছে কনস্টিটিউটিভ হেটেরোক্রোমাটিনের বৈশিষ্ট্য, ঠিক আছে। ফ্যাকাল্টেটিভের ক্ষেত্রে একটু আলাদা ব্যাপারটা। কীরকম আলাদা? যে ফ্যাকাল্টেটিভ যে ক্রোমাটিনটা থাকে তারা কি হয়, কুণ্ডলীকৃত মানে হচ্ছে উইন্ড মানে কি বলবো, এর অপোজিট কি? এর অপোজিট হচ্ছে অকুণ্ডলীকৃত, ঠিক আছে। তো ফ্যাকাল্টেটিভটা ফার্স্টে কুণ্ডলীকৃত থাকে, কিন্তু এটা আনওয়াইন্ড হয়ে যায়, অর্থাৎ অকুণ্ডলীকৃত হয়ে যায়। মানে কুণ্ডলীগুলো খুলে যায়, আনওয়াইন্ডিং হয়ে সেটা ইউক্রোমাটিনে কনভার্ট হতে পারে, হয়ে যেতে পারে। তাহলে ফ্যাকাল্টেটিভ হেটেরোক্রোমাটিনটা খুলে গিয়ে প্যাচটা ইউক্রোমাটিনে কনভার্ট হয়ে যেতে পারে। এবার মনের প্রশ্ন জাগবে, কী করে ইউক্রোমাটিনে কনভার্ট হবে? কারণ আমরা জেনে এসেছি হেটেরোক্রোমাটিনে নন জেনিক ম্যাটেরিয়ালস থাকে, কোনো জেনিক ম্যাটেরিয়ালস থাকে না, অর্থাৎ কোনো জিন থাকে না। তাহলে ইউক্রোমাটিনে তো জেনিক ম্যাটেরিয়ালস থাকতে হবে, শুধুমাত্র প্যাঁচ খুলে গেলে তো ইউক্রোমাটিনে কনভার্ট হয়ে যেতে পারে না, তাই তো? প্যাঁচ খুলে গিয়ে তো ইউক্রোমাটিন হবে না, তার মধ্যে তো জিনগুলো থাকতে হবে। তো ফ্যাকাল্টেটিভ হেটেরোক্রোমাটিনের কাছে জিন কী করে থাকবে? হেটেরোক্রোমাটিন মানে তো নন জেনিক ম্যাটেরিয়ালস। তো এখানেই হচ্ছে ব্যাপার যে ফ্যাকাল্টেটিভ হেটেরোক্রোমাটিনের ক্ষেত্রে জেনিক ম্যাটেরিয়ালসগুলো থাকে, ঠিক আছে, এর মধ্যে জেনিক ম্যাটেরিয়ালস থাকে। তো এখানে নন জেনিক নয়, ফ্যাকাল্টেটিভে জিন্স থাকে, অর্থাৎ ফ্যাকাল্টেটিভে জেনিক ম্যাটেরিয়ালস থাকে, ঠিক আছে। এবং এটা অকুণ্ডলীকৃত বা আনওয়াইন্ড হয়ে হেটেরোক্রোমাটিনে কনভার্ট হয়ে যায়। তো হেটেরোক্রোমাটিনের দুটো টাইপস, কনস্টিটিউটিভ আর ফ্যাকাল্টেটিভ। কনস্টিটিউটিভটা হচ্ছে কুণ্ডলীকৃত এবং নন জেনিক পার্ট থাকে, মানে কোনো যখন জিন্স থাকে না। ফ্যাকাল্টেটিভ মানে হচ্ছে এর মধ্যে জেনিক ম্যাটেরিয়ালসটা থাকে এবং এটা অকুণ্ডলীকৃত হয়ে বা আনওয়াইন্ড হয়ে ইউক্রোমাটিনে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে ডিফারেন্স কনস্টিটিউটিভ হেটেরোক্রোমাটিন আর ফ্যাকাল্টেটিভ হেটেরোক্রোমাটিনের মধ্যে। আমাদের তোদের বইতে দেখবি একটা লাইন লেখা, এটা সম্পর্কে শুধু টাইপস দেওয়া আছে, কোনো ডেফিনেশন দেওয়া নেই, তাই ডেফিনেশন বা কনসেপ্টটা আমি বলে দিলাম, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস দেখবি যে মহিলাদের ক্ষেত্রে যে এক্স ক্রোমোজোম থাকে, এটা তোদের বইতে লেখা আছে যে দুটো যে এক্স ক্রোমোজোম থাকে মহিলাদের ক্ষেত্রে, তাদের মধ্যে একটা এক্স ক্রোমোজোমে হেটেরোক্রোমাটিনটা
মানে ফ্যাকাল্টেটিভ হেটেরোক্রোমাটিনটা বার বডিতে রূপান্তরিত হয়ে কোষের মধ্যে থেকে যায়, ঠিক আছে, এবং এটাকে স্টেন করলে উজ্জ্বল কালারের দেখতে হয়। তাহলে আমরা এটা মনে রাখবো যে মহিলাদের একটা এক্স ক্রোমোজোমে হেটেরোক্রোমাটিন মানে ফ্যাকাল্টেটিভ হেটেরোক্রোমাটিন বার বডিতে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে, এইটুকুই মনে রাখতে হবে। তাহলে হেটেরোক্রোমাটিনের দুটো টাইপস, কনস্টিটিউটিভ, ফ্যাকাল্টেটিভ, পুরো কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার আসবো আমরা নিউক্লিও লাস্ট সম্পর্কে, তাই ঠিক আছে। আমরা নিউক্লিয় পর্দা জেনেছি, নিউক্লিয় প্লাজম জেনেছি, নিউক্লিয় জালকও জেনে নিলাম। এবার আমরা নিউক্লিও লাস্ট সম্পর্কে জানব। নিউক্লিয়াস টপিকটা বড় কিন্তু খুব ইজি, কনসেপ্টগুলো আইডিয়া হয়ে গেলে কোনো রকম মুখস্থ করার প্রয়োজন হবে না, তাই তো, আশা করি বোঝাতে পারছি। এবার আসছি নিউক্লিয় লাশ সম্পর্কে। একটা নিউক্লিয়াস, এর মধ্যে নিউক্লিয় জালক থাকে এবং এর মধ্যে যে ঘন গোলাকার অংশটা থাকে সেটাকেই বলা হচ্ছে নিউক্লিয় লাশ, ঠিক আছে। এই ঘন গোলাকার অংশটা নিউক্লিয়াসের মধ্যে সর্বাপেক্ষা ঘন গোলাকার অংশ, ঠিক আছে। নিউক্লিয়াসের মধ্যে সর্বাপেক্ষা ঘন গোলাকার অংশটা হচ্ছে নিউক্লিওলাস। কেমন করে আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়াসের মধ্যে সবথেকে বেশি নজর কাটছে এটা, তাহলে এটাই সবথেকে বেশি নজর কাটছে কিনা নিউক্লিওলাস। তো নিউক্লিওলাস হচ্ছে সবথেকে বেশি নিউক্লিয়াসের মধ্যে ঘন গোলাকার অংশ, ঘন অ্যান্ড গোলাকার অংশ, ঠিক আছে। এবং এর মধ্যে কি হয়, এর মধ্যে মেনলি নিউক্লিওলাসটা কী কী নিয়ে গঠিত মনে রাখতে হবে। নিউক্লিওলাসট হচ্ছে আরএনএ আর প্রোটিন নিয়ে গঠিত, আরএনএ আর প্রোটিন নিয়ে গঠিত, ঠিক আছে। আরএনএ এবং প্রোটিন নিয়ে গঠিত নিউক্লিয়াসের মধ্যে সর্বাপেক্ষা ঘন ও গোলাকার অংশ, যার মধ্যে আরএনএ এবং রাইবোজোমের অধ একক সংশ্লেষিত হয়। অধ একক জানি তো আমরা, ওই যে বড় সাব ইউনিট ছোটো সাব ইউনিট, তাই তো, 70S কোনটা বড় ছোটো সেটা আমরা জানি, তাই তো, সেগুলো হচ্ছে রাইবোজোমের অধ একক সংশ্লেষিত হয়, এগুলো হচ্ছে সংশ্লেষণ হয়, সেটাই হচ্ছে নিউক্লিওলাস। তাই নিউক্লিওলাসের ডেফিনেশনটা কী হবে, খুব ইজি, যে আরএনএ এবং প্রোটিন দিয়ে গঠিত নিউক্লিয়াসের সর্বাপেক্ষা ঘন ও গোলাকার অংশ, যার মধ্যে আরএনএ এবং রাইবোজোমের অধ এককগুলি সংশ্লেষিত হয়, সেটাই হচ্ছে নিউক্লিওলাস। আরেকবার বলছি, নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে অবস্থিত, আরও ভালো করে বলা যাবে, যত ভালো করে আমরা বলতে পারবো তত বেটার। নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে অবস্থিত নিউক্লিয়াসের সর্বাপেক্ষা ঘন ও গোলাকার অংশটি, যেটি আরএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত এবং যেখানে আরএনএ এবং রাইবোজোমের অধ এককগুলি সংশ্লেষিত হয়, সেটাই হচ্ছে নিউক্লিওলাস, ঠিক আছে। এবার নিউক্লিওলাসের মেনলি 4টি অঞ্চল দেখা যায়, নিউক্লিওলাস অঞ্চলে 4টি অঞ্চল দেখা যায়, ঠিক আছে। সেই অঞ্চলগুলো সম্পর্কে জানবো। প্রথম যেটা দেখা যায় সেটা হচ্ছে অ্যামরফাস অঞ্চল। অ্যামরফাস অঞ্চল, ভালো করে লিখি স্পষ্ট করে। অ্যামরফাস, ঠিক আছে। এই অ্যামরফাস অঞ্চলটা হচ্ছে মেনলি প্রোটিন দ্বারা তৈরি, এটা হচ্ছে মেনলি প্রোটিন দ্বারা তৈরি, ঠিক আছে। এবং এই অঞ্চলটা কি করে, ধাত্র হিসেবে কাজ করে, এবং এটি ধাত্র হিসেবে কাজ করে। ধাত্র মানে এর মধ্যে বিভিন্ন টাইপের অঞ্চল ভাসমান অবস্থায় থাকে, তাহলে অ্যামরফাস অঞ্চলটা প্রোটিন দিয়ে তৈরি এবং এটি ধাত্র হিসেবে কাজ করে। তাই ধাত্র হিসেবে কাজ করে মানে এর মধ্যে কিছু না কিছু ভেসে আছে। এর মধ্যে কী কে ভেসে থাকে, এর মধ্যে ভেসে থাকে গ্র্যানিউলার অঞ্চল এবং ফাইব্রিলার অঞ্চল। গ্র্যানিউলার অঞ্চল এবং ফাইব্রিলার অঞ্চল। এই গ্র্যানিউলার অংশ মানে হচ্ছে দানাদার, ঠিক আছে। আর ফাইব্রিলার মানে হচ্ছে সূত্রাকার। এই দুটোই রাইবোনিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত,
প্রোটিন দ্বারা গঠিত, গ্র্যানিউলারও গঠিত, আবার ফাইব্রিলারও গঠিত রাইবোনিউক্লিয়ার দ্বারা, মানে রাইবোনিউক্লিয়ার প্রোটিন দ্বারা বা রাইবোনিউক্লিয় প্রোটিন দ্বারা গ্র্যানিউলার অঞ্চল এবং ফাইব্রিলার অঞ্চল গঠিত। এই যে কি বলবো, এই যে গ্র্যানিউলার অঞ্চল আছে যেটা দানাযুক্ত, সেগুলো কি করে, সেগুলো নিউক্লিয়াসের মধ্যে রাইবোজোম গঠনে সাহায্য করে। এই যে গ্র্যানিউলার অঞ্চল যেটা দানাদার এবং রাইবোনিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত, সেটা কি করে নিউক্লিওলাসের মধ্যে রাইবোজোম গঠনে সাহায্য করে এবং কোষের সাইটোপ্লাজমে রাইবোজোম গঠনে বিশেষ ভূমিকা পালন করে। ঠিক আছে, কোষের যে সাইটোপ্লাজম থাকে সেই সাইটোপ্লাজমের মধ্যে রাইবোজোম গঠনে এই গ্র্যানিউলার অঞ্চলটা, নিউক্লিওলাসের গ্র্যানিউলার অঞ্চলটা গঠনে সাহায্য করে। আর ফাইব্রিলার অঞ্চলটা যেটা সূত্রাকার, ঠিক আছে, সরু সুতোর মতো, এটাও রাইবোনিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত এবং একে বলা হয় নিউক্লিওনেমা। ঠিক আছে, এটা হলো ব্যাপার। এই সূত্রাকার অংশগুলোকে বলা হয় নিউক্লিওনেমা। ঠিক আছে, তো ফাইব্রিলারটা হচ্ছে রাইবোনিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত, সূত্রাকার, এবং এদের প্রতিটি সূত্রকে নিউক্লিওনেমা বলা হয়। ঠিক আছে, 4 নম্বর অঞ্চলটা হচ্ছে, মানে এগুলো হচ্ছে নিউক্লিওলাসের প্রত্যেকটা অঞ্চল। তো 4 নম্বর অঞ্চলটার নাম হচ্ছে ক্রোমাটিন অঞ্চল। ক্রোমাটিন অঞ্চল, তো এটাই জানবো যে নিউক্লিওলাস যেটা থাকে, এটা ধরা যাক নিউক্লিওলাস, হ্যাঁ, এটা বাইরের অঞ্চল, এটা ভেতরের অঞ্চল। তো বাইরের অঞ্চলে কিছু ক্রোমাটিন থাকে আর ভেতরে কিছু ক্রোমাটিন থাকে। তো বাইরের ক্রোমাটিনটাকে বলা হয় বহিঃক্রোমাটিন অঞ্চল আর ভেতরের ক্রোমাটিনটাকে বলা হয় অন্তঃক্রোমাটিন অঞ্চল। ঠিক আছে, বহিঃক্রোমাটিন অঞ্চল আর অন্তঃক্রোমাটিন অঞ্চল। ঠিক আছে, তো নিউক্লিওলাস সম্পর্কে এটাই জানলাম যে নিউক্লিওলাস হচ্ছে নিউক্লিয়াসের সর্বাপেক্ষা ঘন গোলাকার অংশ, যেটা আরএনএ এবং প্রোটিন দ্বারা তৈরি, যেখানে আরএনএ এবং রাইবোজোমের অর্ধ এককগুলি সংশ্লেষিত হয়। 4টি অঞ্চলে নিউক্লিওলাসটা বিভক্ত। অ্যামরফাস অঞ্চল যেটা ধাত্র হিসেবে কাজ করে এবং প্রোটিন দ্বারা তৈরি, যার মধ্যে গ্র্যানিউলার অঞ্চল আর ফাইব্রিলার অঞ্চলটা থাকে। গ্র্যানিউলার অঞ্চলটা দানাদার আর ফাইব্রিলার অঞ্চলটা সূত্রাকার। এই গ্র্যানিউলার আর ফাইব্রিলারটা রাইবোনিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত। গ্র্যানিউলারটা যে অঞ্চলটা থাকে সেখান থেকে কি হয়, কোষের সাইটোপ্লাজমে রাইবোজোম গঠনে সাহায্য করে এই গ্র্যানিউলার অঞ্চলটা। আর ফাইব্রিলার অঞ্চলের প্রত্যেকটি সূত্রকে নিউক্লিওনেমা বলা হয়। এছাড়াও থাকে ক্রোমাটিন অঞ্চল, যেটা বাইরে নিউক্লিওলাসের বাইরে থাকে বহিঃক্রোমাটিন অঞ্চল আর ভেতরে থাকে অন্তঃক্রোমাটিন অঞ্চল। ঠিক আছে, তো নিউক্লিওলাসের মেন কাজ হচ্ছে আরএনএ এবং রাইবোজোমের অর্ধ একককে সংশ্লেষণ করা। ঠিক আছে, এছাড়া প্রোটিন সংশ্লেষেও সাহায্য করে, যেহেতু এর মধ্যে রাইবোজোমটা থাকে সেহেতু এরা প্রোটিন সংশ্লেষেও সাহায্য করে। তাহলে আরএনএ, প্রোটিন এবং রাইবোজোমের অর্ধ একক সংশ্লেষে সাহায্য করে হচ্ছে নিউক্লিওলাস। এছাড়া নিউক্লিওপ্লাজম হচ্ছে ভাসিয়ে রাখতে সাহায্য করে নিউক্লিয় জালক নিউক্লিওলাসকে। নিউক্লিয় পর্দা নিউক্লিয়াসকে প্রোটেক্ট করে ভেতরের অংশগুলোকে বাইরের কোনো কিছুর থেকে। আর নিউক্লিয় জালকের কাজ হচ্ছে, এটা কি করে, কোষ বিভাজনের সময় পেঁচিয়ে কি করব, ক্রোমাটিন জালক থেকে ক্রোমোজোমের সৃষ্টি করে পেঁচিয়ে। ঠিক আছে, তারপর কোষ বিভাজন হয়ে থাকে। তাহলে নিউক্লিয় জালক থেকে কি হয়, ক্রোমোজোম তৈরি হয় কোষ বিভাজনের সময়। ঠিক আছে, তো এটাই হচ্ছে কাজ কয়েকটা। ঠিক আছে, তো নিউক্লিয়াসের বেসিক কনসেপ্ট যেটা আছে সেটা আশা করি বোঝাতে পেরেছি। নিউক্লিয় পর্দা, নিউক্লিয় প্লাজম, নিউক্লিয় জালক যাকে নিউক্লিয়ার রেটিকিউলামও বলা হয়, আর নিউক্লিওলাস, এটা সম্পর্কে একটা বেসিক ক্লিয়ার হয়ে গেল। এই জিনিসটাকে যেগুলো বললাম সেগুলোকে এক খাতায় স্পষ্ট করে ছবি এঁকে পয়েন্ট করে করে লিখে রাখবো। ঠিক আছে, তাহলে আমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি।